আজমিরা বেগম ড্রয়িং রুমে দাঁড়িয়ে মৃদু গলায় বললেন, নির্জনা মা, তোমার বাড়ির সবাই এসেছে, ওদের তুমি তোমার ঘরে নিয়ে যাও। নির্জনা একটু থমকে গেল, কিছু বলল না। ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বলল, আসুন। তৃষা, নেহাল, ঝুমু, নীলু আর দেলেরা বেগম সবাই তার পিছু পিছু সিঁড়ি বেয়ে ওপরে উঠল। অরণ্যের ঘরের দরজা ঠেলে ভেতরে ঢুকে নির্জনা সবার বসার জন্য ইশারা করল। ঘরের ভেতর একটা অদ্ভুত নীরবতা নেমে এলো। কেউ যেন ঠিক বুঝে উঠতে পারছিল না কিভাবে কথা শুরু করবে। এই সময় তৃষা তার ব্যাগ থেকে ফোন বের করে কারো একটা নাম্বারে ডায়াল করে নির্জনার হাতে ধরিয়ে দিল। নির্জনা ভ্রু কুঁচকে তকালো। কি হয়েছে? তৃষা শান্ত গলায় বলল, মা কথা বলবে তোমার সাথে। মুহূর্তের মধ্যে নির্জনার মুখের অভিব্যক্তি বদলে গেল। চোখে ঝলসে উঠল দমে রাখা রাগ। সে হঠাৎ করেই কড়া গলায় বলে উঠল, আমি কারো সাথে কোনো রকম কথা বলতে চাই না। ওই মহিলাকে বলে দাও আমার সাথে যেন কোনোভাবে যোগাযোগ রাখার চেষ্টা না করে। আমি ওই মহিলার সাথে একদমই কোনো কথা বলতে চাই না। ঘরের ভেতর সবাই স্তব্ধ হয়ে গেল। নির্জনা থামল না। সে তৃষার দিকে তাকিয়ে আবার বলল, আর ভাবি, তোমাকেও বলছি, তোমরা এসেছো ভালো কথা, খাওয়া দাও, তারপর সম্মান মতো চলে যাও। এর চেয়ে বেশি কিছু আমার থেকে আশা করবে না। তার কথা শেষ হতেই ঘরের বাতাস যেন আরও ভারী হয়ে উঠল। ফোনের ওপাশে দাঁড়িয়ে থাকা আফসানা বেগম সবকিছুই শুনছিলেন। একসময় তিনি আর নিজেকে সামলাতে পারলেন না, অঝরে কেঁদে উঠলেন। আর এদিকে নির্জনার কথায় তৃষাও গভীরভাবে আঘাত পেল। সে কখনো ভাবেনি নির্জনা তার সাথে এমন ব্যবহার করতে পারে। নির্জনাকে সে সবসময় নিজের ছোট বোনের থেকেও বেশি ভালোবেসেছে, কিন্তু আজ তার মুখ থেকে বের হওয়া কথাগুলো যেন সোজা এসে তৃষার বুকের ভেতর আঘাত করল। এরপর থেকে তৃষা আর তেমন কোনো কথা বলল না। সে চুপচাপ বসে রইল। খাওয়ার টেবিলেও তার একই অবস্থা। সবাই যখন খাচ্ছিল সে শুধু নীরবে বসেছিল, ঠিকমতো খেতেও পারল না। তার চোখে কষ্টটা স্পষ্ট ছিল, কিন্তু সে কিছুই বলল না। বিকেলের দিকে অরণ্য বাসায় ফিরল। ড্রয়িং রুমে ঢুকতেই সে দেখতে পেল নির্জনার বাড়ির সবাই বসে আছে। নির্জনার বাড়ির সবাইকে না চিনলেও নির্জনার ছোট চাচি দেলেলা বেগমকে চিনতে পেরেছে। এক মুহূর্তের জন্য অবাক হলেও সে দ্রুত মুখে ভদ্র হাসি টেনে নিল। আসসালামু আলাইকুম। সবাইকে সালাম জানিয়ে সে বলল, আপনারা বসুন, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। কথা শেষ করেই সে সোজা নিজের ঘরের দিকে চলে গেল। এদিকে ঝুমু চুপচাপ সবকিছু লক্ষ্য করছিল। ছোটবেলা থেকেই সে নির্জনাকে ভীষণ হিংসা করত। নির্জনার সৌন্দর্য সবসময় তাকে ভিতরে ভিতরে জ্বালিয়ে দিত। আর এখন তো তার হিংসে যেন আরও কয়েক গুণ বেড়ে গেছে। এত বড় বাড়িতে নির্জনার বিয়ে হয়েছে, এই বিষয়টাই তার সহ্য হচ্ছিল না। তার উপর অরণ্যের মতো স্মার্ট সুদর্শন একজন মানুষকে দেখার পর তার ভিতরের হিংসাটা যেন আরও তীব্র হয়ে উঠল। নেহাল কিন্তু এসবের কিছুই বুঝছে না। বোনের শ্বশুরবাড়িতে এসে সে তো আনন্দে আত্মহারা। ঘরের এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে, কখনো সিঁড়ি বেয়ে উপরে উঠছে, কখনো আবার নিচে নামছে। অরণ্য যখন নিজের ঘরে ঢুকল তখন নেহাল সেখানেই খেলছিল। অরণ্যের ছোট বাচ্চাদের খুব ভালো লাগে। সে মুচকি হেসে নেহালের পাশে বসে পড়ল। তোমার নাম কি? নেহাল বলল, নেহাল। অরণ্য হেসে বলল, অনেক সুন্দর নাম। নির্জনা তোমার কে হয়? নেহাল তৎক্ষণাৎ বলল, আপু। অরণ্য পকেট থেকে একটা চকলেট বের করে নেহালের হাতে দিল, তারপর তার চুলে হাত বুলিয়ে বলল, তুমিও তোমার আপুর মতোই কিউট। এই দৃশ্যটা দরজার কাছে দাঁড়িয়ে নির্জনা অনেকক্ষণ ধরে দেখছিল, কিন্তু কিউট কথাটা শুনে সে অবাক হয়ে গেল। মনে মনে ভাবল, যে লোকটা আমাকে দু চোখে সহ্য করতে পারে না, তার কাছে আমি আবার কিউট। নির্জনা গলা খাকারি দিয়ে ঘরে ঢুকল। নেহাল, সবাই বাসায় যাবে, তোকে নিচে ডাকছে। অরণ্য ভ্রু তুলে তাকালো। এখনই কেন যাবে? একেবারে ডিনার করে যাওয়ার কথা বলো। অরণ্যের এই আচরণে নির্জনা সত্যিই অবাক হয়ে গেল। তবুও সে তার কথায় কান না দিয়ে আবার নেহালকে ডাকল। নেহাল, চল নিচে। অরণ্য এবার একটু বিরক্ত গলায় বলল, কি বললাম? না, তোমার দ্বারা হবে না, আমি গিয়ে বলছি। কথাটা বলেই সে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। নির্জনা রীতিমতো হতভম্ব হয়ে গেল। নির্জনা নেহালের হাত ধরে অরণ্যের পিছু পিছু নিচে নেমে এলো। অরণ্য নিচে আসতে দেলেরা বেগম বলতে শুরু করলেন, বাবা, আজ আমরা বরং আসি, তুমি নির্জনাকে নিয়ে আমাদের ওখানে যেও। অরণ্য বলল, আন্টি এখন থেকে যান, একেবারে ডিনার করে গেলে খুব ভালো লাগত। কিন্তু তৃষা, দেলেরা বেগমরা আর থাকতে চাইলেন না। কিছুটা অস্বস্তি, কিছুটা মন খারাপ, সব মিলিয়ে তারা চলে যাওয়ার সিদ্ধান্তই নিলেন। অরণ্য আরও কয়েকবার জোর করলেও শেষ পর্যন্ত আর কিছু বলল না। অবশেষে একে একে সবাই বিদায় নিয়ে বেরিয়ে গেল। দরজার সামনে দাঁড়িয়ে নির্জনা নিঃশব্দে সবকিছু দেখছিল। তার বুকের ভেতরটা তখন অদ্ভুত এক ভারে চেপে আছে, যেন অনেক না বলা কথার বোঝা জমে আছে সেখানে। নির্জনা দু পা তুলে বিছানার উপর জড়সড় হয়ে বসে আছে। হালকা বাতাসে জানালার পর্দা দুলছে, আর সেই সঙ্গে তার বুকের ভেতরটাও যেন কাঁপছে অনবরত। দরজাটা বন্ধ হওয়ার মৃদু শব্দে সে চমকে তাকালো। অরণ্য ধীর পায়ে এগিয়ে এসে বিছানার একপাশে বসল। অরণ্য বসতেই নির্জনা কাঁচুমাচু হয়ে গেল, যেন তার পাশে বসা মানুষটা থেকে দূরে সরে গেলে একটু নিরাপদ থাকবে, এই ভেবে ধীরে ধীরে গুটিয়ে আরও দূরে সরে যেতে লাগল।
অরণ্য একবার তার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, ভয় পাওয়ার দরকার নেই, কিছু করব না। নির্জনা ঠোঁট বাঁকিয়ে বিড়বিড় করে বলল, আমি করতে দিলে তো করবেন? অরণ্য কপাল কুঁচকে তাকালো। কিছু বললে? নির্জনা তড়িঘড়ি মাথা নেড়ে বলল, কই না তো। অরণ্য গভীর নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত রাখার চেষ্টা করল। তারপর গম্ভীর গলায় বলল, এই মেয়ে, তুমি কোন ক্লাসে পড়ো? নির্জনার চোখে সঙ্গে সঙ্গে ক্ষোভের ছায়া নেমে এলো। সে ঠোঁট শক্ত করে বলল, সেটা জেনে আপনি কি করবেন? আপনি তো আমার সব স্বপ্ন, সব আশা একেবারে ধুলোয় মিশিয়ে দিয়েছেন। অরণ্যের ধৈর্য এবার একটু একটু করে ক্ষীণ হয়ে আসছিল। সে কঠিন গলায় বলল, আমি যেটা প্রশ্ন করেছি তার উত্তর কিন্তু এটা না। বেশি ভ্যান ভ্যান না করে আমি যেটা জিজ্ঞেস করেছি সেটা বলো। নির্জনা মাথা উঁচু করে বলল, না, আমি আপনাকে কোনো প্রশ্নের জবাব দিতে বাধ্য নই। এইবার সত্যিই অরণ্যের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে হঠাৎ নির্জনার দুই বাহু শক্ত করে চেপে ধরল। কণ্ঠস্বর নিচু, কিন্তু তাতে স্পষ্ট রাগের ঝাঁজ। আমাকে রাগিয়ে নিও না, আমাকে রাগানোর ফল কিন্তু ভালো হবে না। নির্জনার ব্যথা লাগছিল, তবুও সে মুখে মুখে তর্ক ছাড়ল না। দাঁতে দাঁত চেপে বলল, কি করবেন আপনি? অরণ্যের চোখ দুটো আরও গাঢ় হয়ে উঠল। এমন হাল করব যাতে দ্বিতীয়বার আমার সাথে তর্ক করার আগে 1000 বার ভেবে নিতে হয়। নির্জনা নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করল, কিন্তু অরণ্যের শক্ত গ্রিপ থেকে বের হতে পারল না। অরণ্য ধীরে ধীরে তার দিকে ঝুঁকে এলো। তার ঠোঁট যখন নির্জনার ঠোঁট ছোঁয়ার একদম কাছাকাছি, ঠিক তখনই নির্জনা তড়িঘড়ি করে বলে উঠল, সেকেন্ড ইয়ার, ইন্টার সেকেন্ড ইয়ারে। অরণ্য থেমে গেল। এক মুহূর্ত তাকিয়ে থেকে সে নির্জনাকে ছেড়ে দিল। তারপর সোজা হয়ে বসে শান্ত গলায় বলল, কাল থেকে আগের মতো মেনটেন করে রেগুলার কলেজ আর কোচিংয়ে যাবে। একদিনও ফাঁকি দিতে যদি দেখেছি তাহলে খবর খারাপ আছে। অরণ্যের কথা শুনে নির্জনা যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না। তার চোখ দুটো বিস্ময়ে বড় হয়ে গেল। বুকের ভেতর আনন্দের ঢেউ উঠল। খুশিতে প্রায় আত্মহারা হয়ে সে কৃতজ্ঞতার সঙ্গে বলল, সত্যি বলছেন? অরণ্য সংক্ষিপ্ত উত্তর দিল, হ্যাঁ সত্যি। অরণ্য চৌধুরী কখনো মিথ্যে কথা বলে না। নির্জনার মনে হচ্ছিল যেন হঠাৎ করে তার আটকে থাকা আকাশটা আবার খুলে গেছে। এই আনন্দটা সে কাউকে বোঝাতেও পারবে না। তার মুখে ফুটে উঠেছিল উজ্জ্বল হাসি, কিন্তু মুহূর্তের মধ্যেই সেই হাসি আবার মিলিয়ে গেল। মুখটা একটু ভার করে সে বলল, কিন্তু আমার বই তো সব ও বাড়িতে। অরণ্য সহজ গলায় বলল, কালকে গিয়ে নিয়ে আসো। নির্জনা সঙ্গে সঙ্গে মুখ গোমড়া করে ফেলল, না, আমি আর ওখানে যাব না। অরণ্য ভ্রু কুচকিয়ে বলল, কেন? নির্জনা এক মুহূর্ত চুপ করে থাকল, তারপর মুখ ঘুরিয়ে বলল, না কিছু না, বাদ দেন, ঘুমিয়ে পড়েন, রাত হয়েছে। এই বলে সে আর কোনো কথা বলল না। অন্যমুখ হয়ে ধীরে ধীরে শুয়ে পড়ল বিছানায়। ঘরটা আবার নিস্তব্ধ হয়ে গেল। শুধু নীরবতার ভেতর দুজন মানুষের অদৃশ্য দূরত্বটা যেন আরও স্পষ্ট হয়ে রইল। সূর্যের মোলায়েম আলো জানালার ফাঁক গলে এসে পড়ছে নির্জনার মুখে। আলোটা তেমন তীব্র নয়, এখনো খুব সকালও হয়নি, তবুও অজানা কারণে নির্জনার ঘুম ভেঙে গেল। চোখ না খুলেই সে একটু নড়ে চড়ে উঠতে গেল। ঠিক তখনই সে অনুভব করল কেউ তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। মুহূর্তেই তার ঘুম উড়ে গেল। নির্জনা ধীরে ধীরে চোখ খুলে তাকালো, আর তাকাতেই তার ভ্রু কুঁচকে গেল। অরণ্য তাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। দৃশ্যটা দেখেই নির্জনার রাগ মাথায় চড়ে বসল। সে অরণ্যের হাত সরিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু আশ্চর্যজনকভাবেই যতবারই সে ছাড়ানোর চেষ্টা করছে, অরণ্যের হাত যেন ততবারই আরও শক্ত হয়ে তাকে জড়িয়ে ধরছে। নির্জনা বিরক্ত হয়ে আবারও নড়ে চড়ে উঠল। তার এই নড়াচড়ার স্পর্শ পেয়ে অরণ্যের ঘুমও বেশিক্ষণ স্থায়ী হল না। ঘুম জড়ানো কণ্ঠে চোখ না খুলেই অরণ্য বিড়বিড় করে বলল, আমাকে ছেড়ে যেও না প্লিজ, আমি তোমাকে হারাতে পারবো না। কথাগুলো শুনে নির্জনা হতভম্ব হয়ে গেল। মনে মনে বলতে লাগলো, লোকটার কি মাথা ঠিক আছে? কি সব বলছে? এই আজব কথাগুলো নিয়ে আর মাথা ঘামালো না সে। বিরক্ত হয়ে অরণ্যকে ডাকতে শুরু করল, এই যে মিস্টার, ছাড়ুন বলছি। অরণ্য ধীরে ধীরে চোখ খুলল। চোখ খুলতেই তার দৃষ্টি গিয়ে পড়ল নির্জনার চোখে। এক মুহূর্তের জন্য দুজনের চোখ এক জায়গায় স্থির হয়ে রইল। তখনও অরণ্যের বাহু শক্ত করে জড়িয়ে আছে নির্জনাকে। ঘোর কাটতেই নির্জনা আবার নিজেকে ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু এইবার অরণ্য দাঁতে দাঁত চেপে বলল, অরণ্য চৌধুরী একবার কোনো কিছু ধরলে তা কখনোই ছাড়ে না, বুঝেছ? নির্জনা চোখ রাঙিয়ে বলল, আপনাকে আমি মানি না। নির্জনা কপাল কুঁচকাল, তারপর এক নিঃশ্বাসে বলে ফেলল, আর আপনিও তো খুব বড় বড় লেকচার দিচ্ছিলেন, আপনি নাকি আমাকে বউ বলে মানেন না, তাহলে এখন এত কিসের জোর খাটাচ্ছেন? অরণ্যের চোখের দৃষ্টি মুহূর্তেই বদলে গেল। কয়েক সেকেন্ড সে চুপ করে নির্জনার দিকে তাকিয়ে রইল, তারপর হঠাৎ করেই নির্জনাকে ছেড়ে দিল। নির্জনার বুকের ভেতর তার ধুকপুকানি এখনো থামেনি।
ঘরের ভেতর কয়েক মুহূর্ত নিস্তব্ধতা নেমে এলো। জানালার ফাঁক দিয়ে সকালের রোদ ধীরে ধীরে বিছানার ওপর ছড়িয়ে পড়ছে, কিন্তু সেই আলোতেও যেন দুজন মানুষের মধ্যকার দূরত্বটুকু কিছুতেই কমছে না। দুপুরের অলস সময়, জানালার বাইরে রোদের তাপ একটু নরম হয়ে এসেছে। ঘরের ভেতর হালকা নীরবতা। বিছানার ওপর উপুর হয়ে শুয়ে ফোন স্ক্রল করছিল নির্জনা। কখনো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, কখনো আবার অকারণেই একের পর এক ভিডিও স্ক্রল করে যাচ্ছে। ঠিক তখনই দরজা খুলে ভেতরে ঢুকল অরণ্য। অফিস থেকে সদ্য ফেরা, মুখে হালকা ক্লান্তির ছাপ, হাতে একটা মাঝারি সাইজের সুটকেস। নির্জনা প্রথমে তেমন গুরুত্ব দেয়নি, কিন্তু অরণ্য যখন সুটকেসটা এনে তার সামনে বিছানার ওপর রাখল, তখন সে ভ্রু কুঁচকে তাকালো। এর মধ্যে কি আছে? অরণ্য সংক্ষিপ্ত গলায় বলল, খুলে দেখো। নির্জনা ফোনটা পাশে রেখে বসে পড়ল, তবুও সুটকেসের দিকে হাত বাড়ালো না। না, আগে বলুন কি আছে, তারপর খুলব। অরণ্য নির্লিপ্ত গলায় বলল, মাথা আছে। নির্জনা চোখ বড় বড় করে তাকিয়ে রইল। তারপর হঠাৎই অবাক হয়ে মুখে হাত চাপা দিয়ে ফিসফিস করে বলল, দিনে দুপুরে কার মাথা কেটে ফেলছেন? অরণ্য বিরক্ত হয়ে কড়া গলায় বলল, একদম চুপ বলছি, আগে খোলো। নির্জনা সঙ্গে সঙ্গে চুপ করে গেল। মাথা নিচু করে ধীরে ধীরে কাঁপা হাতে সুটকেসের চেন খুলল। চেন খুলতেই তার চোখ বিস্ময় বড় হয়ে গেল। ভেতরে সুন্দর করে গুছিয়ে রাখা তার সব বই, খাতা আর প্রয়োজনীয় কাগজপত্র। কয়েক মুহূর্ত সে নিঃশব্দে তাকিয়ে রইল। তারপর অবাক হয়ে অরণ্যের দিকে তাকিয়ে বলল, আপনি কিভাবে? অরণ্য সহজ গলায় বলল, তুমি নাকি তোমার বাসায় আর যাবে না, তাই আমি গিয়ে নিয়ে আসলাম। কথাটা শুনে নির্জনার মুখে অজান্তেই একটুখানি উজ্জ্বল হাসি ফুটে উঠল। সে ধীরে ধীরে বলল, আপনি অনেক ভালো। অরণ্য সঙ্গে সঙ্গে কথাটা কেটে দিয়ে বলল, না, আমি একেবারেই ভালো না। তারপর একটু গম্ভীর হয়ে বলল, এখন ফাঁকিবাজি ছেড়ে পড়াশোনায় মনোযোগ দাও, সামনে তোমাদের এক্সামের আর বেশি দেরি নেই। সে কয়েক সেকেন্ড থেমে আবার বলল, আর হ্যাঁ, আমি তোমার সাথে ভালো ব্যবহার করছি আর পড়াশোনার সুযোগ করে দিচ্ছি বলে এই ভেবো না যে আমি তোমাকে মেনে নিয়েছি। আমি শুধু এই সুযোগটা দিচ্ছি যাতে তুমি নিজের পায়ে দাঁড়াতে পারো আর আমার জীবন থেকে তাড়াতাড়ি বিদায় হতে পারো। কথাগুলো বলে অরণ্য আর এক মুহূর্তও দাঁড়ালো না, সোজা ওয়াশরুমের দিকে হাঁটা দিল। অরণ্যের কথাগুলো শুনে নির্জনার মুখের হাসি মুহূর্তেই মিলিয়ে গেল। চোখের ভেতর হালকা কষ্টের ছায়া নেমে এলো। সে হঠাৎ জোরে বলে উঠল, আপনিও বারবার ভুলে যাচ্ছেন কেন? আমিও আপনার লাইফে থাকতে চাই না। আমাকে আপনার সাথে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। আমি জানি না আমার আব্বু আমার সাথে এমনটা কেন করলো। আর হ্যাঁ, নিজেকে কি মনে করেন? আপনার মতো হাজারটা অরণ্য চৌধুরী আমার জন্য লাইন ধরে আছে, আপনাকে গোনার সময় আমার নেই। নির্জনার লাঠায় অরণ্যের পা এক মুহূর্তের জন্য থেমে গেল, কিন্তু সে পেছনে ফিরে তাকালো না। কোনো কথা গায়ে না মেখে একটু থেমে আবার হাঁটতে শুরু করলো। নিঃশব্দে ওয়াশরুমের ভেতর ঢুকে দরজা বন্ধ করে দিল। ঘরের ভেতর আবার নীরবতা নেমে এলো। বিছানার ওপর খোলা সুটকেসে ছড়িয়ে থাকা বইগুলোর দিকে তাকিয়ে রইল নির্জনা। তার বুকের ভেতর যেন অদ্ভুত এক অনুভূতি জমে উঠছে, রাগ, অভিমান আর কৃতজ্ঞতার মিশ্র এক অচেনা ভার। সময় যেন নিজের মতো করেই বয়ে চলছিল। নির্জনার জীবনও ধীরে ধীরে আবার আগের ছন্দে ফিরতে শুরু করল। কলেজ, কোচিং সবকিছু আবার নিয়মিত চলছে। সকালবেলা তাড়াহুড়ো করে বের হওয়া, বিকেলে কোচিং শেষে ক্লান্ত পায়ে বাড়ি ফেরা, এই নিয়েই তার দিনগুলো কাটছে। কিন্তু এই কয়েকদিনে একটা জিনিস একটুও বদলায়নি, সেটা হলো অরণ্য আর নির্জনার মধ্যকার দূরত্ব। কখনো কখনো অরণ্যের কিছু আচরণ দেখে মনে হয় অরণ্যের মতো ভালো মানুষ বোধহয় আর কেউ হতে পারে না। আবার কিছু মুহূর্তেই সেই ধারণাটা ভেঙে যায় মুহূর্তের মধ্যে। মনে হয় মানুষটা যেন দুটো সম্পূর্ণ আলাদা রূপ নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। নির্জনা আর অধরা একই ক্লাসে পড়লেও তারা দুজন আলাদা কলেজে পড়ে, তবে কোচিংটা তাদের একই জায়গায়। একদিন কোচিং শেষে তারা দুজন পাশাপাশি হাঁটতে হাঁটতে বাড়ির পথে ফিরছিল। ফুটপাত ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ দুজনেরই মনে হলো কেউ যেন তাদের পেছন পেছন আসছে। আজই প্রথম নয়, গত 3 দিন ধরেই এমনটা হচ্ছে, তবুও তারা কেউই একবারও পেছনে ফিরে তাকায়নি। কিছুটা পথ এগিয়ে যখন তারা একটা ফাঁকা গলির ভেতর দিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ নির্জনা পেছনে ফিরে তাকালো। একটা ছেলে তাদের কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। নির্জনাকে ঘুরে তাকাতো দেখে ছেলেটা যেন একটু অপ্রস্তুত হয়ে গেল। দ্রুত পেছন ঘুরে সোজা হেঁটে চলে যেতে লাগলো, কিন্তু নির্জনা দৌড়ে গিয়ে তার সামনে দাঁড়িয়ে পথ আটকে দিল। কঠিন গলায় বলল, এই লোক বাড়ান, আমি গত কয়েকদিন ধরে লক্ষ্য করছি আপনি আমাদের ফলো করছেন। আপনি আসলে কি চান বলবেন? ছেলেটা একটু অপ্রস্তুত হয়ে একবার কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা অধরার দিকে তাকালো, তারপর আবার নির্জনার দিকে, তারপর তোতলাতে তোতলাতে বলল, আমি অয়ন, আমি আসলে। সেদিনের মতো খুব বেশি কথা হয়নি। কিছুক্ষণ কথাবার্তার পর তারা বাড়ি ফিরে এলো। এরপর থেকে প্রায় প্রতিদিনই একটা অদ্ভুত দৃশ্য দেখা যেত। কলেজ ছুটি হলে গেটের সামনে দাঁড়িয়ে থাকতো অয়ন। নির্জনা বের হতেই সে কিছু একটা এগিয়ে দিত, কখনো ছোট্ট একটা কার্ড, কখনো একটা ফুল,
আর নির্জনা মুচকি হেসে সেগুলো নিয়ে চলে আসত। এভাবেই দিনগুলো চলছিল, কিন্তু এই দৃশ্যটাও প্রতিদিনই আরেক জোড়া চোখ গভীরভাবে লক্ষ্য করছিল। কিছুটা দূরে দাঁড় করানো একটি গাড়ির ভেতর থেকে স্টিয়ারিংয়ের পেছনে বসে থাকা অরণ্য, তার চোখের দৃষ্টি ধীরে ধীরে কঠিন হয়ে উঠছিল। হাতের মুঠো শক্ত হয়ে যাচ্ছিল, চোখে যেন আগুন জ্বলছে। রাত প্রায় 12টা। আজও অরণ্য এখনো বাড়ি ফেরেনি। বিয়ের পর থেকে নির্জনা লক্ষ্য করেছে অরণ্য সাধারণত এত রাত করে বাইরে থাকে না, তবু আজ রাত অনেক হয়ে গেছে। নির্জনা তখন পড়ার টেবিলে বসে বই দেখছিল, কিন্তু মনটা ঠিক পড়ায় বসছিল না। ঠিক তখনই দরজা খোলার শব্দ হলো। নির্জনা মুখ তুলে তাকালো। অরণ্য টলটলে টলটলে ভেতরে ঢুকছে। তার হাঁটার ভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে সে স্বাভাবিক অবস্থায় নেই। নির্জনা অবাক হয়ে বলল,